এটা হচ্ছে মামা আর পাশেরটা হচ্ছে ভাগ্নে, পাশাপাশি রয়েছে মামা এবং ভাগ্নে দাঁড়িয়ে আছে এই পাথর দুটোর উপর। বাঘের গুহা এটা, এখানে ঢুকে ওই পাড়ে যাওয়া হতো আগে। আমরা চলে এসেছি মামা ভাগ্নে পাহাড়ে। চারিদিক সবুজে ভরে আছে, জায়গায় জায়গায় পুরো পাথর, ছোট বড় পাথর সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে। আজ আমরা চলেছি রহস্যময় ঘটনা দিয়ে পরিপূর্ণ বীরভূম জেলার একমাত্র পাহাড় মামা ভাগ্নেকে দেখতে। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার এক অন্যতম আকর্ষণ কেন্দ্র হল দুবরাজপুরের মামা ভাগ্নে পাহাড়, যা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে তুলেছে। জঙ্গলে ঘেরা মামা ভাগ্নে পাহাড়কে ঘিরে রয়েছে নানান রহস্যময় এবং পৌরাণিক কাহিনী। আমরা সেগুলো জানব আস্তে আস্তে, তার জন্য সঙ্গে থাকতে হবে আমার সাথে। নমস্কার বন্ধুরা, আমি সুচেতা। আমার চ্যানেল উইকেন্ড এক্সপিডিশনে আপনাদের অনেক স্বাগত জানাই। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। মামা ভাগ্নে পাহাড়ে আসতে গেলে কলকাতা থেকে বাসে আসতে পারেন। সবচেয়ে সহজ হবে হাওড়া থেকে হাওড়া সিউড়ি হুল এক্সপ্রেস ধরে আসলে দুবরাজপুর স্টেশনে নামতে হবে। দুবরাজপুর স্টেশনে নেমে স্টেশনের বাইরে পেয়ে যাবেন টোটো, নামিয়ে দেবে মামা ভাগ্নে পাহাড়ের একদম সামনে। আজকে আমার জার্নিটা শুরু হচ্ছে সিউড়ি থেকে। সিউড়ি থেকে দুবরাজপুর মামা ভাগ্নে পাহাড়ের দূরত্ব প্রায় 25 কিলোমিটার। আমাদের সময় লেগেছিল 1 ঘন্টার কাছাকাছি। মামা ভাগ্নে পাহাড়ে ঢোকার রাস্তার ঠিক আগে রয়েছে পাহাড়েশ্বর মন্দির, বিশাল শিব মন্দির। চলুন সেটা আগে আমরা দেখে নিই। কথিত আছে এখানে এই শিলাখণ্ডটি ত্রিলেশ্বর মহাদেব রূপে পূজিত হয়। স্থানীয় মানুষেরা মনে করেন এটি নাকি প্রতিদিন এক তিল করে আকারে বৃদ্ধি পাচ্ছে, তাই এর নাম ত্রিলেশ্বর মহাদেব। জঙ্গলের মধ্যে এই সুবিশাল মন্দিরটি আলাদা এক দৃষ্টি আকর্ষণ করেছে। মন্দিরের চূড়াটি বেশ অন্যরকম। বীরভূম জেলার আর কোথাও এরকম পাথর আর টিলা নেই। একমাত্র ব্যতিক্রমী এই দুবরাজপুরের মামা ভাগ্নে পাহাড়। তাই সবার মনেই উকি দেয় পাথরগুলো তৈরি হলো কিভাবে। ভূপ্রাকৃতিক দিক থেকে বলতে গেলে ছোটনাগপুর মালভূমির একেবারে ক্ষয়িষ্ণু পূর্ব প্রান্ত হল এই মামা ভাগ্নে পাহাড়। এই পাথরগুলো গ্রানাইট দিয়ে তৈরি। এই গ্রানাইট শিলার প্রায় গোলাকার প্রাকৃতিক বোল্ডারগুলির একটি জোড়া, একটি অন্যটির ওপরে ভারসাম্যপূর্ণ। পাথরের ভারসাম্য খুবই আশ্চর্যজনক। তবে এই পাথর গড়ে ওঠা নিয়ে নানান বিতর্কিত আছে। ছোট ছোট পাথরের টুকরো জায়গায় জায়গায় পুরো পড়ে আছে। এই পাথরগুলো গড়ে ওঠা নিয়ে দুটি পৌরাণিক কাহিনীও আছে। তা হলো, পৌরাণিক কাহিনী অনুসারে রাম যখন রাবণকে আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন তিনি তার সৈন্যদের যাতায়াতের জন্য এক সেতু নির্মাণ করার প্রয়োজন মনে করেছিলেন। সেই সেতু বন্ধনের উদ্দেশ্যে শ্রীরামচন্দ্রের সেনা হিমালয় থেকে পাথর নিয়ে দক্ষিণে যাওয়ার পথে কিছু পাথর পড়ে মামা ভাগ্নের পাহাড়ের তৈরি হয়। আর একটা ঘটনা হলো, শিব ঠাকুরের নির্দেশে বিশ্বকর্মা যখন দ্বিতীয় কাশী নির্মাণ করেছিলেন, তখন কিছু পাথর পড়ে মামা ভাগ্নে পাহাড়ের তৈরি হয়।
এই রাস্তা বরাবর এসে একটা বাঁ দিকে চলে গেল আর এই রাস্তা ডান দিকে চলে গেল। আমরা প্রথমেই ডান দিকে চলে গেছিলাম, তো বাঁ দিকে সোজা চলে গেলেই মহাভাগিনী পাহাড়টা পড়বে। এই পাহাড়ে ওঠাটা খুব একটা কষ্টদায়ক নয়। এটা হচ্ছে মামা, এটা হচ্ছে ভাগ্নে। এই পাথর দাঁড়িয়ে আছে এই এই একটা পাথর আর নিচে এই একটা পাথর, এর ওপর। ভেতরটা দেখুন পুরো ফাঁকা, কি সুন্দর ব্যালেন্সে দাঁড়িয়ে আছে দেখুন, ভাবলেই অবাক লাগছে। এটা হচ্ছে মামা আর পাশেরটা হচ্ছে ভাগ্নে, পাশাপাশি রয়েছে মামা এবং ভাগ্নে। তো লেখা এখানে দেখো লেখাই আছে মামা ভাগ্নে, আর পাশে অজস্র লেখা আছে অনেক কিছু, যেগুলো থাকাটা একদমই অশোভনীয়। আমাদের সবসময় খেয়াল রাখা উচিত প্রাকৃতিক জিনিসগুলো যাতে নষ্ট না করা হয়। এত সুন্দর প্রকৃতির মধ্যে দর্শনীয় স্থান কিছু মানুষের জন্য নষ্ট হয়ে পড়েছে। আর এর পাশেই আছে একটা মন্দির। মামা পাহাড়ের একদম নিচেই রয়েছে প্রাকৃতিক জনি। স্থানীয় মানুষরা এই জনিকে পুজো করে। এই জায়গার নামকরণে মূলত দুটি পাহাড় বিশেষ ভূমিকা পালন করেছে, এক মামা এবং ভাগ্নে। মামা পাহাড়ের উচ্চতা 15 ফুট আর ভাগ্নের 12 ফুট। আমরা ছোটবেলায় গুপি গাইন বাঘা বাইন কে না দেখিনি। এই মনোরম প্রাকৃতিক পরিবেশে শোনা যায় বিখ্যাত সিনেমার শুটিং হয়েছিল, যার মধ্যে হলো সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাইন, অভিযান ইত্যাদি। এই উঁচু পাহাড় থেকে পুরো সারা শহরটাকে দেখা যাচ্ছে, চারিদিক সবুজ আর তার মাঝে মাঝে সমস্ত বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, দারুণ লাগছে। এই পাহাড়ের মধ্যে আছে পাহাড়েশ্বরী কালী মন্দির আশ্রম। এই আশ্রমে বিশেষ মাহাত্ম্য আছে বলে মনে করা হয়। এই জঙ্গলে এক সাধক মার মন্দিরের সামনে বসে 12 বছর তপস্যা করে সিদ্ধ লাভ করেছিলেন। তবে থেকেই ওনার নাম হয় মৌন বাবা। এটা মৌন বাবা 12 বছর মৌন ছিলেন, সদানন্দ ব্রহ্মচারী। মৌন বাবা কতদিন জীবিত ছিলেন তা সঠিকভাবে বলা যায় না, তবে তিনি মৃত্যুর পূর্বে কবে কখন তিনি দেহ রাখবেন তা আগে থেকেই বলে গিয়েছিলেন। এরপর যথাসময়ে ডান হাতে ত্রিশূল ধরে ধ্যানরত অবস্থায় মৌন বাবা ইহলোক ত্যাগ করেন। তার ধ্যানস্থ অবস্থায় এই স্থানে সমাধি দেওয়া হয়েছিল। এটা হচ্ছে অখণ্ড যজ্ঞ, 24 ঘন্টায় জ্বলতে থাকে। এটার মাহাত্ম্য আমরা শুনে নেব এই মহারাজজির কাছে। একটু বলুন মহারাজজি এই অখণ্ড যজ্ঞটার সম্বন্ধে। অখণ্ড যজ্ঞ মানে এই যজ্ঞটা নেবেই না, মানে 24 ঘন্টায় জ্বলে। আর এই আগুনটা অনেকের কাজে লাগে, বুঝলেন তো। ভস্যটা, হ্যাঁ ভস্যটা কাজে লাগে। আচ্ছা, মানে কি এর গুণ আছে? গুণ আছে মানে শরীরে উপকার হয়, কারো যদি রোগ ব্যাধি ছাড়ছে না সেটাও ঠিক হয়ে যায় এসব। আচ্ছা আচ্ছা, বুঝলেন তো।
এই জঙ্গলের মধ্যে মন্দির কিভাবে স্থাপন হলো সেটা একটু জেনে নেওয়া যাক। ঠাকুর সত্যানন্দে ভাসতেন 1960 সালে। আরও গ্যাসেরটা আসতেন উনি এসে এখানে বসতেন, এই পাহাড়ের মধ্যে বসতেন। তখন এটা নির্মাণ হয়নি। এখানে যে মহারাজজি ছিলেন ভূপানন্দ মহারাজ, ওনার শিষ্য, ঠাকুর সত্যানন্দের শিষ্য, ওনাকে বলে যে এখানে একটা বটতীর্থ করো, সাধু সন্ত সে থাকবে। তো ওনারই অনুপ্রেরণাতে এই মন্দিরটা নির্মাণ করা হয়েছিল। বেশ কিছুদিন যাবৎ ফাঁকা অবস্থায় পড়েছিল, এখানে দুষ্কৃতি বাস হয়ে গিয়েছিল। প্রায় 50 বছর মতো যাবৎ দুষ্কৃতি বাস হয়ে গিয়েছিল। এখন বর্তমান এই আমরা থাকাতে আমার পাহাড়শ্রী মার সাথে এখানে অনুভব আসছেন, তার সান্নিধ্যে বা ঠাকুরের আবার মন্দিরটা নির্মাণ করা হয়। এখানে সত্য সেবানন্দ মহারাজ আছেন, উনি এই মন্দিরটা নির্মাণ করছেন। ঠাকুর সত্যানন্দ ওনারই প্রতিষ্ঠিত, ওনারই অনুপ্রেরণাতে এই মন্দিরটা নির্মাণ করা হয়েছে। দিকটা দারুণ লাগছে সবুজের মধ্যে। তো আমরা ফার্স্ট টাইম ভেবেছিলাম সকালবেলায় আসবো, কিন্তু আমাদের প্ল্যান চেঞ্জ করে আমরা এসেছি এখন বিকালবেলায়। বিকালবেলায় আসার একটা সুবিধা হয়েছে, রোদের তাপটা কম আছে, মানে অপূর্ব লাগছে প্রাকৃতিক পরিবেশটা। সবুজ, এখন বর্ষাকাল, সবুজে ভরে আছে, সবুজের মাঝে মাঝে টিলাগুলো দেখা যাচ্ছে, পাথরগুলো দেখা যাচ্ছে, মানে প্রাকৃতিক পরিবেশটা অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে দেখতে, মন পুরো ভরে যাচ্ছে। মা ভাগ্নে পাহাড়ে ওঠার ঠিক মুখেই আছে খুব সুন্দর সাজানো গোছানো একটা পার্ক। প্রবেশ মূল্য 10 টাকা। সময় থাকলে ঘুরে নিতেই পারেন। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো ডেস্টিনেশন নিয়ে।